নিহির ফোনটা কানে নিতেই ওপাশ থেকে বিচলিত হয়ে, নিহি, তুই ঠিক আছিস? তখন এভাবে চলে গেলি, এতবার জিজ্ঞেস করার পরেও বললি না। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। একনাগাড়ে কথাগুলো বলে শেষ করলো মাহির। আমাকে নিয়ে টেনশন করবেন না, আমি ভালো আছি। আপনি আপনার কাজে মন দিন। তখন মাথা ব্যথা করছিল, তাই চলে এসেছি। তুই এখন বড় হয়েছিস নিহি, এটা তোকে বুঝতে হবে। এত নরম হলে তো হবে না। মন খারাপ করার তো প্রশ্নই আসে না। আমি কি বলছি তুই বুঝতে পারছিস? শক্ত হতে হবে তোকে। এত নরম হলে যে কোনো কিছু তোকে নিমিষেই আঘাত করবে। নিজেকে এমনভাবে স্ট্রং করতে হবে যাতে কোনো ঝড় আসলেও সেটাকে মোকাবেলা করার অ্যাবিলিটি তোর থাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাববি, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিবি, যাতে সেই সিদ্ধান্ত নেওয়ার কারণে তোকে পরে আফসোস করতে না হয়। আর ছোটোখাটো বিষয় নিয়ে গুড গার্ল, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বুঝতে পারছে না মাহির ভাই এসব কেন বলল। তাহলে উনি কি কিছু বুঝতে পেরেছেন? বুঝলে বুঝুক, আমি এসব নিয়ে আর ভাববো না। এখন আমার একটাই কাজ, শক্ত হতে হবে, কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না। নিহির তার পড়া কমপ্লিট করে মোবাইলটা হাতে নিতেই দেখতে পায় মাহিরের কল। প্রায় 15 দিন ধরেই নিহির মাহিরকে ইগনোর করছে। মাহির কল দিলে মাঝে মধ্যে রিসিভ করে দু একটা কথা বলে, আবার মাঝে মধ্যে রিসিভই করে না। মাহিরও তার কাছে ব্যস্ত থাকায় কিছু করতে পারছে না। সে চাইলেও নিহিরের সাথে দেখা করতে পারছে না। নিহিরকে সেদিন এত কিছু বোঝানোর পরও সে যেন কিছুই বোঝেনি, সেটা বেশ বুঝতে পারছে মাহির। মাহিরের সাথে কথা বলতে ইচ্ছে করলেও সে নিজেকে শক্ত করে রেখেছে। মাহিরের কল দেখে এতক্ষণ তার কথা বলতে ইচ্ছে করছে। ওই মানুষটার কণ্ঠ শুনেনি অনেকদিন, তাও নিহির কল ব্যাক না করে নিচে চলে যায়। সে নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করে যাতে মাহিরের কথা তার মনে না পড়ে। নিচে গিয়ে দেখতে পায় নওশিন সোফায় বসে কি যেন করছে। নিহি গিয়ে সোফায় বসে। নিহি বসতেই নওশিন বলে, আপু জানো আজকে কি হয়েছে? না বললে বুঝবো কি করে কি হয়েছে? আজকে আব্বু আম্মু ভাইয়ার বিয়ে নিয়ে কথা বলছিল। আরিয়ান ভাইয়ার? হ্যাঁ, তুমি যখন আজকে ভার্সিটি গিয়েছিলে তখন। কখন? কি বলছিল? বলছিল ভাইয়া রাজি হলে মেয়ে দেখবে আর মাহির ভাইয়ার কাছ থেকে জেনে নিবে ভাইয়ার কোনো পছন্দ আছে কিনা। ভাইয়া তো নিশ্চয়ই নিজের পছন্দ থাকলেও বলবে না। হায় আল্লাহ, এবার কি হবে? কি হবে? বিয়ে হবে আর কি। আমি তো অনেক এক্সাইটেড। এখন শুধু ভাইয়ার রাজি হওয়ার বাকি। আমি ভেবেছি তুমিও এক্সাইটেড হয়ে যাবে, কিন্তু তোমার মধ্যে তো কোনো এক্সাইটমেন্টই দেখছি না। কি চিন্তা করছো? আমার কথা শুনলে তুই এখন চিন্তায় পড়ে যাবি। কি কথা? আমি চাই মীরা আমাদের ভাবি হয়ে আসুক। মানে মীরা আপু তোমার ফ্রেন্ড? হ্যাঁ। তো মীরা আপু কি রাজি হবে? আর ভাইয়া? আমি নিশ্চিত ভাইয়ার মীরাকে ভালো লেগেছে, আর মীরাকে নিয়েও ভাবতে হবে না, ও রাজি হয়ে যাবে। কিন্তু কি? ভাইয়া তো নিজের মুখে পছন্দের কথা বলবে না। আর মাহির ভাইয়াকে বলেছি কিনা সেটাও তো জানি না। মাহির ভাইয়াকে যদি না বলে তাহলে তো বড় আব্বুরা জিজ্ঞেস করলেও মাহির ভাই কিছু বলতে পারবে না। তাহলে এখন কি হবে? আচ্ছা, ভাইয়া তো মাহির ভাইয়ের সাথে একদম বন্ধুর মতো, নিশ্চয়ই শেয়ার করেছে। করলে তো ভালোই, কিন্তু না করলে আমাদের আগে জানতে হবে মাহির ভাই এই বিষয়ে কিছু জানে কিনা। যদি না জানে তাহলে আমাদের কিছু একটা করতে হবে। তুইও যদি মীরাকে ভাবি হিসাবে চাস তাহলে আমাকে হেল্প করবি। অবশ্যই চাই, যা বলবে তাই করব। ওকে আগে দেখবো ভাইয়া এখন বিয়ের জন্য রাজি হয় কিনা। খান বাড়িতে সবাই একসাথে খেতে বসেছে। খেতে খেতে, তোমাদের তো খাওয়ার টেবিলে ছাড়া আর একসাথে পাওয়াই যায় না। তাই এখন যেহেতু তোমরা সবাই এখানে উপস্থিত আছো, আমি তোমাদের সাথে একটা বিষয়ে আলোচনা করতে চাই। সবাই উৎসুক হয়ে আশফাক খানের দিকে তাকায়। কি কথা ভাইয়া? নওশিন আর নিহির বুঝে গেছে আশফাক খান এখন কি বলবেন। নওশিন আর নিহি একজন অন্যজনের দিকে তাকায় আর একটু নড়ে চড়ে বসে। আরিয়ান? জি আব্বু। আমরা তোমাদের বিয়ের বিষয়ে ভাবছি। তোমার এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে, তুমি এখন বিজনেস করতে পারো। তুমি এখন বিজনেসও বলতে গেলে
একাই হাতে সবকিছু সামলাচ্ছ, তাই বিয়েতে আপত্তি করার মতো কিছুই দেখছি না আমি। তাও যদি তোমার কোনো আপত্তি থেকে বলতে পারো, আর যদি তোমার কোনো পছন্দ থেকে থাকে সেটাও আমাদের জানতে পারো। বিয়ের কথা শুনেই আরিয়ান কাশতে শুরু করে। নিহি আরিয়ানের দিকে পানি এগিয়ে দেয়। আরিয়ান পানি খেতে খেতে ভাবে, এটা কি ধরনের প্রশ্ন? এভাবে সবার সামনে নিজের পছন্দের কেউ কি বলে নাকি? পানি খেয়ে আরিয়ান বলে, আমার এই বিষয়ে ভাবতে সময় লাগবে আব্বু। ঠিক আছে, তোমাকে সময় দিলাম, তুমি ভেবে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিও। জি। নিহি এবার একটু হাফ ছেড়ে বাঁচে। যাক, ভাইয়া অন্তত সময় চাইলো। এবার ধীরে সুস্থে সব ভাবা যাবে। আরিয়ান রুমে এসে ভাবতে থাকে সে এখন কি করবে। তার সাথে তো মীরার সম্পর্ক সেভাবে এগোয়নি। এখন পছন্দের কথা বললেও বিষয়টা মীরা কিভাবে নিবে, এই বিষয়ে ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। আব্বুকে এখনই বিয়ের কথা বলতে হলো। আরিয়ান কিছু মাথায় না আসতেই মাহিরকে কল দেয়। মাহির কল রিসিভ করেই বলে, আমার বউ কল রিসিভ করছে না কেন? তুই কেমন ভাই? নিজে থেকে তো কল দিস না, এখন আমিই দিলাম। কোথায় আমার ভালো মন্দ জিজ্ঞেস করবি তা না, রিসিভ করেই বউয়ের খবর নিচ্ছিস। বউ ছাড়া কি দুনিয়াতে তোর আর কেউ নেই? তোর বউ আমার ছোট বোন হয়, সারাক্ষণ আমার সাথে বউ বউ করতে লজ্জা লাগে না তোর? আহা, এত রেগে যাচ্ছিস কেন? আর লজ্জার কি আছে? বউ নিয়ে কোনো লজ্জা নেই। আমার বউটা আমার সাথে ভালো করে কথাও বলতে চায় না, এই দুঃখ আমি কোথায় রাখবো? আমার বউ বেশি বউ বউ করলে আমার বোনের বিয়ে তোর সাথে দিবই না। আচ্ছা আচ্ছা, বল কি বলবি? এই তো এতক্ষণে লাইনে আসছে। শোন আমার কথা, আমি তো ফেঁসে গেলাম। কেন, কি হলো? আরিয়ান আজকের ঘটনা সব মাহিরকে খুলে বলল। মাহির হাসতে হাসতে বলে, আহারে বেচারা, এখন বেচারি মীরার কি হবে? তুই হাসছিস কেন? এখানে হাসার কি হলো? আর মীরার কি হবে? মীরার কি বিয়ে হচ্ছে? বিয়ে নিয়ে কথা হচ্ছে তো আমার। আমি তো ফেঁসে গেলাম, তুই আমার কথা না ভেবে মীরার কথা ভাবছিস। ফেসে যাওয়ার কি হলো? এটা তো খুশির খবর। আমি হলে তো নাচতে নাচতে বিয়ে করে ফেলতাম। দেখ মাহির, এমনিতে মাথা খারাপ, তুই এসব উল্টো পাল্টা কথা বলে আমার মাথা খারাপ করিস না। তোকে ফোন দিলাম, কোথায় তুই আমাকে একটা সলিউশন দিবি তা না, উল্টো মজা নিচ্ছিস। বললাম তো বিয়ে করে ফেল। হেয়ালি না করে কি বলতে চাস ঠিক করে বল। মীরাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবই না। জীবনে প্রথমবার কখনো কারোর প্রেমে পড়লাম, যার প্রেমে পড়েছি তাকেই বিয়ে করব। মীরাকেই বিয়ে করবি? বড় মামা তো বলেই দিয়েছে তোর কোনো পছন্দ থাকলে বলতে। বলে দে মীরার কথা। সব কিছুই যদি এতটাই সহজ হতো আমার তোকে কল করতে হতো না, পুরো ব্যাপারটা আমি নিজেই সামলে নিতাম। তুই কি বুঝতে পারছিস না মীরার নাম আমি কেন বলতে পারছি না? বুঝতে না পারলে শোন, প্রথমত মীরা আমাকে পছন্দ করে কিনা সেটা আমি জানি না, যদি করেও সে বিয়ের জন্য প্রস্তুত আছে কিনা সেটাও আমার জানতে হবে। দ্বিতীয়ত মীরা নিহিনের বান্ধবী, আমি আব্বুকে মীরার কথা কিভাবে বলবো, আর নিহিন বিষয়টা কিভাবে নিবে? এত কিছু চিন্তা করলে তুই বিয়েই করতে পারবি না। আর আমি সব ভেবেই তোকে বলেছি। আমি 100% শিওর না হলেও 80% শিওর যে মীরাও তোকে পছন্দ করে। এর মধ্যে তুই মীরাকে বিয়ের প্রস্তাব দে, দেখ সে রাজি হয় কিনা। রাজি হলে এর পরেরটা আমি সামনে নেব। আর যদি মীরা রিজেক্ট করে? রিজেক্ট করবে না, আর যদি করেও সেটা নিয়ে পরে ভাববো। এখন আমার বউয়ের সাথে কথা বলতে হবে। বউকে কল দিচ্ছি, রিসিভ করছে না। তোর ফোন আমার বউকে দিয়ে আয়। আমার বউ? তোদের এখনো বিয়েই হয়নি, বউ বউ করিস কেন? মনে মনে বিয়ে হয়ে গিয়েছে। তোকে যেটা বলেছি সেটা কর ভাই। আরিয়ান নিহিরকে ফোনটা দিয়ে বলে, কথা বল। কে কার সাথে কথা বললো? মাহির, তোর সাথে নাকি কি দরকার আছে? তুই নাকি ফোন রিসিভ করছিস না? আমার ফোন রুমে ছিল। এই বলে নিহিন ফোনটা হাতে নেয়। আরিয়ান ফোন দিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম। নিহির ভয়ে শুনতে পেয়ে মাহিরের মনে প্রশান্তি ভরে যায়। ওয়ালাইকুম আসসালাম। তোকে এতগুলো কল দিয়েছি, রিসিভ করছিলি না কেন? ফোন আমার কাছে ছিল না, রুমে ছিল। আচ্ছা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাল ভার্সিটিতে যাবি? কেন? এত প্রশ্ন করিস কেন? যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। যাব। ঠিক আছে, খাওয়া দাওয়া করছিস ঠিক মতো? জি। আপনি? আমাকে তো কেউ বলেনি খাওয়া দাওয়া ঠিক মতো করতে। কেউ না বললে ঠিক মতো খাওয়া দাওয়া করা যায় না? আমাকে ঠিক মতো খেতে বলেন অথচ নিজে খান না, এটা কি ঠিক? ঠিক বেঠিক বুঝি না, কেউ বলে না, এটাই আসল কথা। নিহিন একটু মুচকি হেসে বলে,
ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। জি আচ্ছা, আপনিও করবেন। রাখছি। ওয়েট, একটা কথা জিজ্ঞেস করার ছিল। জি বলুন ম্যাম। আপনি আমাকে ম্যাম ডাকছেন কেন? কেন, সমস্যা আছে? না, নেই। ঠিক আছে, এবার বলুন কি বলবেন। ফুপ্পি কেমন আছে? কালকে কল দিয়েছি, রিসিভ করেনি। আজকেও কল দিয়েছি, ফোন বন্ধ বলছে। হয়তো চার্জ নেই। আম্মু ফোন চার্জ দিতে ভুলে যায়, আর আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, ফুপ্পিকে বলবেন আমাকে কল দিতে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। মীরা, নিহিন, রিয়া ভার্সিটির ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। রিয়ার সাথে ভার্সিটিতে এসেই বন্ধুত্ব হয়েছে ওদের। মেয়েটাও বেশ মিশুকে, এই কয়েকদিনে ভালোই মিশে গিয়েছে ওদের সাথে। আজকে নিহিরানির মন অনেক ফুরফুরা মনে হচ্ছে না রিয়া? হ্যাঁ, অন্যদিন তো চুপচাপ বসে থাকে, ভালো করে কথাই বলে না, এমনভাবে গাল ফুলিয়ে থাকে যেন কেউ বকেছে। কি হলো আজ তোর নিহিন? আমার কিছু হয়নি। আর মীরা, তুই আমাকে নিহিরানি ডাকছিস কেন? কেন? নিহিরানি ডাকার অধিকার শুধু কি একজনেরই? কি বলছিস? কার অধিকার? কি অধিকার? মীরা নিহির গাল টেনে দিয়ে বলে, বুঝতে পারছো না বেবি, নাকি বুঝেও বুঝতে চাইছো না? আর কত লুকাবে আমাদের দুই অসহায় বান্ধবীর কাছে? কি লুকোচুরির কথা বলছিস বলতো? আমি আবার কি লুকাবো? আমাকে জ্বালাস না তোরা। তুই নিজেকে নিজের কাছে লুকাতে চাইছিস নিহিন, যে তুই মাহির ভাইকে ভালোবাসিস? আমি যতদূর শুনেছি তাতে আমি এই বিষয়ে 100% শিওর। আমি ওনাকে ভালোবাসলেও কি আর না বাসলেও কি, উনি তো অন্য কাউকে ভালোবাসে। কথাটা শুনতেই মীরা আর রিয়া অবাক দৃষ্টিতে নিহির দিকে তাকায়, আর দুজনেই একসাথে বলে ওঠে, কি? হ্যাঁ, উনি অন্য কাউকে ভালোবাসেন। তাই প্লিজ তোরা এইসব নিয়ে আমার সাথে আর কোনো কথা বলবি না। তুই কি করে বুঝলি? তোকে উনি নিজে বলেছে? না, কিন্তু আমি বুঝে গিয়েছি। আমাদের সবটা খুলে বল। আমার মনে হচ্ছে তুই ওনাকে ভুল বুঝেছিস। হ্যাঁ, তোর তো সবসময় আমাকেই ভুল মনে হয়। তুই আগে আমাদের বল, তুই কিভাবে বুঝেছিস, তারপর দেখা যাবে কে ভুল কে ঠিক। নিহির সেদিনের সব ঘটনা বলে। উনি কিচ্ছু বললেন না, এই জন্যই তুই ধরে নিলি উনি অন্য কাউকে ভালোবাসে? তো ধরে নিব না? নীরবতা সম্মতির লক্ষণ। উনি যদি কাউকে ভালো না বাসতেন তাহলে তো প্রতিবাদ করতেন। ধর পাগলি, তুই আসলে একটা পাগল। ওই সময় ওনার কল আসছিল, তাই হয়তো ভুলে গিয়েছিল। আর ওই মেয়েটা তো অন্য কেউ হতে পারে। তুই শুধু শুধু ওনাকে নিয়ে উল্টোপাল্টা ধারণা করে বসে আছিস। আমার মনে হয় তোর এই ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। শিওর না হয়ে একটা মানুষের সম্পর্কে উল্টোপাল্টা ভেবে নেওয়া ঠিক না। উনি তোকে ভালোবাসে, তুই আমার কথা মিলিয়ে নিস। যদিও নিহি এখনো শিওর না, তবুও মীরা আর রিয়ার কথা শুনে সে কিছুটা স্বস্তি পায়। এতদিনে সে বুকে একটা পাথর চাপা দিয়ে রেখেছিল। সে একা একাই কষ্ট পেয়ে যাচ্ছিল। আজকে ওদের সাথে শেয়ার করে একটু হলেও হালকা লাগছে। সে বলে, ঠিক আছে, তোরা যখন বলছিস আমি যেইভাবে হোক জানার চেষ্টা করব। কি জানার চেষ্টা করা হচ্ছে? পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে। নিহিন সেদিকে প্রশস্ত নেত্রে তাকায়। যদিও সে গলা শুনে চিনে ফেলেছিল। মাহিরকে দেখে নিহির আর মীরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। তারপর নিহি উঠে মাহিরের কাছে আসে। রিয়া কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। সে মীরাকে গুঁতো দিয়ে জিজ্ঞেস করে, লোকটা কে? উনি তো মাহির ভাই। কি? উনি মাহির ভাই? হাই আল্লাহ, এত সুন্দর ছেলে! ওনাকে দেখে তো যে কোনো মেয়ে প্রেমে পড়ে যেতে বাধ্য। তুই প্রেমে পড়িস না আবার। নিহিন জানলে তোকে আস্ত রাখবে না। আরে কি বলিস? উনি তো আমাদের দুলাভাই হয়। মাহিরকে কাছে আসতেই মাহির নিহিরের দিকে তাকিয়ে ভ্রু নাচায় আর বলে, কিরে, বললি না যে তিনজন মিলে কি এত জানার চেষ্টা করছিস? কেন, আপনি শুনতে পাননি? শুনতে পেলে কি আর জিজ্ঞেস করতাম? নিহিন এবার একটু হাঁপ ছেড়ে বসে। সে বলে, তেমন কিছু না, এগুলো আমাদের মেয়েদের বিষয়। আপনি জেনে কি করবেন? ঠিক আছে, চল। কোথায় যাব? আর আপনি এখানে কেন এসেছেন? এখানে একটা দরকার এসেছিলাম। একটা মিটিং ছিল, ডিল ফাইনাল হয়ে গিয়েছে, তাই ভাবছি এই খুশিতে তোদের ট্রিট দিব। তোদের মানে? কাকে কাকে? আরিয়ানকে আসতে বলেছি, তোকেও নিয়ে যাব। তুই চাইলে তোর বান্ধবীকেও সাথে নিতে পারিস। তাহলে নওশিন কেন বঞ্চিত হবে? বঞ্চিত হবে না। ওকে এখানে কে নিয়ে আসবে, তাই ওরটা আরিয়ানকে দিয়ে পাঠিয়ে দিব। আচ্ছা, আমি মীরাকে নিয়ে আসছি। নিহিন মীরাকে আনতে চলে যায়। তুই আবার চলে এসেছিস কেন? মাহির ভাইয়ের সাথে যাচ্ছিস না? আচ্ছা তাহলে তুই চল,
যাব, কিন্তু রিয়া কোথায়? রিয়া চলে গেছে। আচ্ছা তাহলে তুই চল। কোথায় যাবো? মাহির ভাই ট্রিট দিবে আজকে। কিসের ট্রিট? ওনার নাকি একটা বিজনেস ডিল ফাইনাল হয়েছে এই খুশিতে, আর তুই এত প্রশ্ন করছিস কেন? চল। আর যাব না বললেও আমি শুনবো না, তোকে যেতেই হবে। মীরা না করতেই চাচ্ছিল, কিন্তু সে বুঝে গেছে তার না করলে কোনো লাভ হবে না, তাই সে বাধ্য হয়ে নিহিরের সাথে যায়। মাহির নিহির আর মীরাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। এসেই মাহির ওদেরকে বসিয়ে দেয়। ওদের থেকে একটু দূরে সরে আরিয়ানকে কল দেয়। কিরে তুই কোথায়? তোর জন্য এত কিছু করছি আর তুই আসতে এত লেট করছিস? ভাই একটু প্রস্তুতি নিতে হবে না? আমি এখন থেকেই নার্ভাস ফিল করছি, কিভাবে কি করব বুঝতে পারছি না। না বুঝলে চিরকুমার রয়ে যাবি আর কি। তাড়াতাড়ি আয়। মাহির নিহিদের কাছে আসে, বলে ভাইয়া আসছে না কেন? ভাইয়া বলতেই মীরা ভ্রু কুচকে নিহির দিকে তাকায়। নিহির একটা মুচকি হাসি দেয়, কিন্তু মাহিরের সামনে কিছুই বলে না। মীরার আর বুঝতে বাকি রইল না, তার হৃদস্পন্দন দ্রুত গতিতে চলা শুরু করে দিয়েছে। কি খাবি বল, তোরা অর্ডার করে দেই? না, আগে ভাইয়া আসুক। বলতে বলতে আরিয়ান চলে আসে। আরিয়ানকে দেখতেই মীরা হৃদস্পন্দন আরো জোরালো হয়, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। সে নিহিনকে একটা চিমটি কাটে। নিহিন উহ করতেই মাহির আর আরিয়ান দুজনেই একসাথে জিজ্ঞেস করে কি হয়েছে। নিহিন দাঁতে দাঁত চেপে বলে, কিছু না, পিঁপড়া কামড় দিয়েছে মনে হয়। আবার কোথায়? তুইও পারিস বটে। মাহির সবার জন্য পছন্দ মতো খাবার অর্ডার করে দেয়। খাওয়ার প্রায় শেষ হতেই মাহির বলে, নিহি তোর খাওয়া শেষ হলে চল আমার সাথে। আবার কোথায়? আমাদের বাসায়, আম্মু তোকে নিয়ে যেতে বলেছে। কিন্তু এখন কিভাবে? এত কিন্তু কিন্তু করিস কেন? এই বলে সে নিহিরের হাত ধরে নেয় আর আরিয়ানকে বলে, তুই মীরাকে দিয়ে আসিস, আমরা যাচ্ছি। এরপর আরিয়ানকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে তারপরেই সে নিহিনকে নিয়ে বেরিয়ে যায়। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মীরা কিছু বলার সুযোগই পেল না। সে শুধু আহাম্বকের মতো তাকিয়ে ছিল এতক্ষণ। নিহির আর মাহির চলে যেতেই মীরা উঠে পড়ে আর বলে, আমি একা চলে যেতে পারবো। আমার সাথে এসেছো তাই তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্বও আমার, চলো। মীরাকে কিছু বলার সুযোগ না দিয়েই আরিয়ান বেরিয়ে যায়। মীরাও আরিয়ানের পিছন পিছন যেতে বাধ্য হয়। আরিয়ান গাড়ির দরজা খুলে দিয়ে মীরাকে বসতে বলে। মীরা বসে, তার আর না করার সাহস হলো না। আরিয়ান একটা জায়গায় এসে গাড়ি থামায়। গাড়ি থামতেই মীরা বাইরে তাকায়, তারপর বলে, এখানে থামালেন যে? নামো। কিন্তু কেন? আমাকে বাসায় দিয়ে আসুন প্লিজ। আমি কি তোমাকে এখান থেকে অপহরণ করব মনে হচ্ছে? এত ভয় পাচ্ছ কেন? আমাকে দেখে নিশ্চয় কিডন্যাপার মনে হচ্ছে না? না না, তা কেন হবে? তাহলে আর কোনো কথা না বলে নামো। মীরা গাড়ি থেকে নেমে আসতে আরিয়ান মীরাকে একটু দাঁড় করিয়ে গাড়ি থেকে কিছু একটা বের করে পকেটে রাখে, তারপর মীরার দিকে এগিয়ে যায়। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মীরা। আচমকা আরিয়ানের হাতে একটা আংটি নিয়ে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ে। মীরা আরিয়ানকে এভাবে দেখে থতমত খেয়ে যায়। সে গোল গোল চোখে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান সরাসরি বলেই দিয়েছে, উইল ইউ ম্যারি মি মীরা? হঠাৎ ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় মীরা শুধু গোল গোল চোখে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। সে কিছুক্ষণের জন্য বোধহয় বেহুশ হয়ে গিয়েছিল। আরিয়ানের কথায় আবার হুঁশ ফিরল। আরিয়ান বলতে শুরু করলো, আমার লাইফে আমি ফার্স্ট কোনো মেয়েকে প্রপোজ করেছি। প্রপোজ করা নিয়ে আমার কোনো আইডিয়াই নেই। আমি ঠিক জানি না কিভাবে প্রপোজ করতে হয়। শুধু এতটুকুই জানি যে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি মীরা। প্রথম দেখাতেই আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল। সেই ভালো লাগাটা কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গেল আমি জানি না। কি পরিমাণে ভালোবাসি তোমাকে সেটা হয়তো আমি তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু এটুকু জেনে রেখো, যদি তুমি আমার হাতে হাত রাখো সেই হাত আমি কখনো ছাড়বো না, সব সময় আগলে রাখবো আমি তোমাকে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি না মীরা, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। উইল ইউ ম্যারি মি? মীরা মুগ্ধ হয়ে আরিয়ানের কথাগুলো শুনছিল। সে ভাবতেও পারেনি আরিয়ান তাকে এভাবে প্রপোজ করবে। আরিয়ান আবার বলে, আর কতক্ষণ বসে থাকবো মীরা? হাঁটুতে ব্যথা পাচ্ছি তো, তাড়াতাড়ি বলো। মীরা আরিয়ানকে ধরে তুললে গেলে আরিয়ান বলে, উত্তর না দেওয়া পর্যন্ত উঠছি না।
আশেপাশে মানুষজন কিভাবে তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন? উঠুন প্লিজ। দেখুক যার দেখার, তুমি বলো প্লিজ। মীরা আরিয়ানের দিকে হাত বাড়িয়ে দেয়। আরিয়ান লাফিয়ে উঠে মীরার অনামিকা আঙুল খুব যত্ন সহকারে আংটিটা পরিয়ে দেয়। মীরার মন প্রশান্তিতে ভরে যায়। সে এখনো বিশ্বাস করতে পারছে না তার ভালোবাসার মানুষটা এখন তার হয়ে গিয়েছে। যাকে এতদিন গোপনে ভালোবেসেছিল তাকে এখন প্রকাশ্যে ভালোবাসতে পারবে। তার ভালোবাসার মানুষটা শুধুই তার। আরিয়ান মীরার হাতটা বুকে আগলে নিয়ে বলে, এই হাটটা আর এই হাটের মালিক এখন শুধুই আমার। কিছুদিনের মধ্যেই লিখিতভাবে অধিকার নিয়ে নিব ইনশাল্লাহ। আরিয়ানের কথা শুনে মীরা একটু লজ্জা পায়। আরিয়ান বলে, লজ্জা পেলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। মীরা মনে মনে বকতে থাকে, আরিয়ানকেই বকতে থাকে। তাই বলে, এভাবে লজ্জা দিতে হবে? চলুন প্লিজ। মীরা আর আরিয়ান গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠতেই আরিয়ান বলে, আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে হাতে হাত রেখে একটু ঘুরবো, কিন্তু তুমি তো তখন থেকে চলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছ। আমার যে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না মীরা। একবার বিয়েটা করিনি, তারপর তুমি আর আমার কাছ থেকে পালাতে পারবে না। মীরা একটু নরম সুরে বলে, পালাতে চাইও না। কি বললে? যেটা শুনেছেন সেটাই বলেছি। নিহিন তখন থেকে সামনে বকবক করেই যাচ্ছে। মাহির তাকে এভাবে কেন নিয়ে এলো, মীরা কি ভাবলো সেটা কে জানে। এরকম কেউ করে? মাহির চুপচাপ গাড়ি চালাচ্ছে, এটা কথারও উত্তর দিচ্ছে না। এবার নিহিনের মেজাজ খারাপ হলো। নিহিন বলে, আপনি শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? এতগুলো প্রশ্ন করলাম, আপনি তখন থেকে নিশ্চুপ, উত্তর দিচ্ছেন না কেন? এবার মাহির মুখ খুলে আর বলে, এত জেনে করবিটা কি? আমার দুঃখে আমি থাকতে পারছি না আর উনি সমানে বকেই চলেছেন তখন থেকে। যাক, মুখ খুলেছেন এতক্ষণে। আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় বোবাই হয়ে গেলেন। আর কিসের দুঃখের কথা বলছেন আপনি? আপনার কিসের দুঃখ? ওইদিকে আরিয়ান কত তাড়াতাড়ি নিজের ভালোবাসাকে নিজের করে নিচ্ছে, আর আমি 6 বছর ধরে ভালোবেসেও এখনও তোকে নিজের করতে পারলাম না। না কিছু বলতে পারছি আর না কিছু করতে পারছি। এটা কি আমার জন্য বড় দুঃখ নয়? কি বিড়বিড় করছেন আপনি? একটু বড় করে বলুন, আমি শুনতে পাচ্ছি না। তুই কি বোকা নিহি? আমি তো জানতামই না তুই এত বোকা। নিহির ভ্রু কুচকে মাহিরের দিকে তাকিয়ে আছে। সে আবার কি বোকামি করলো এটাই ভাবছে। আমার যদি কথাগুলো তোকে শোনানোরই হতো তাহলে তো তোকে শুনিয়েই বলতাম। আর এতক্ষণ ধরে জিজ্ঞেস করছিস আমি কেন এইভাবে তোকে ওখান থেকে নিয়ে এলাম, এইটুকু বোঝার বুদ্ধিও কি তোর হয়নি? তুই কি ছোট বাচ্চা? আমার তো মনে হয়েছিল তুই সব জানতি। এই সব কিছুর পেছনে তোর হাত আছে। মাহিরের কথা শুনে নিহির মাহিরের দিকে প্রশস্ত নয়নে তাকায়। মানে আমি যেটা ভাবছি সেটাই? জি, আপনি যা ভাবছেন তাই। নিহির খুশিতে গদগদ হয়ে বলে, তো আপনি আমাকে আগে বলবেন না? আচ্ছা ভাইয়া কি আজকে মীরাকে প্রপোজ করবে? ধন্যবাদ, আমি এতদিনে যেটা করতে পারিনি সেটা আপনি করে দিলেন। আমি তো আরো টেনশনে ছিলাম কিভাবে ওদের দুজনকে এক করে দিব। আচ্ছা, তাহলে আমার ধারণাই ঠিক। আপনি কিভাবে বুঝলেন? এই সব কিছুর পেছনে আমিই আছি। তোর মুখ দেখলেই আমি বুঝে যাই তোর মনে কখন কি চলে। তাই নাকি? কিভাবে বোঝেন? ইটস ম্যাজিক। আমাকেও একটু শেখান আপনার মন পড়ার ম্যাজিক। ম্যাজিক কাউকে শেখাতে নেই, জানিস না? আর এটা আমাকে শেখাতে হবে না, দেখবি একদিন তুই এমনিতেই এই ম্যাজিক শিখে ফেলবি। নিহির তো মাহিরের কথা কিছুই বুঝলো না। মাহিরের কথা তার মাথার উপর দিয়ে চলে গেল। মাহির তার অফিসের সামনে গাড়ি থামায়। এখানে থামালেন যে? আমার অফিসে একটু কাজ আছে, বেশি সময় লাগবে না, একটু ওয়েট করতে পারবি না? পারবো, কিন্তু আমি তো একাই চলে যেতে পারি। না, একা যাওয়া লাগবে না, আমার সাথে এসেছিস আর আমার সাথেই যাবি, চল। কোথায় যাব? কোথায় আবার? অফিসে আর কি। আমি এখানেই ওয়েট করতে পারবো, আপনি কাজ সেরে আসুন। বোকার মতো কথা বলিস না নিহি, নাম গাড়ি থেকে। নিহির কিছু বলতে যাবে তার আগেই মাহির গাড়ির দরজা খুলে নিহিনের হাত ধরে নিহিনকে নামিয়ে আনে আর নিহিনকে অফিসের দিকে নিয়ে যায়। হাত ছাড়ুন প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি। অফিসের সবাই মাহিরের সাথে নিহিনকে দেখে, তাও আবার হাত ধরা দেখে অবাক চোখে তাকিয়ে থাকে। মাহির নিহিনকে নিয়ে তার কেবিনে ঢুকে যায়। সবাই ওদের দেখে এক একজন অন্যজনের দিকে চাওয়াচাই করছে। কেবিনে আসতেই নিহি বলে, সবাই কি মনে করলো? এভাবে হাত ধরে নিয়ে আসার কি খুব প্রয়োজন ছিল? তোকে একবার বলেছি না যার যা ভাবতে ভালো লাগে ভাবতে দে।
এটা বলতে বলতে মাহির নিহিনকে তার নিজের চেয়ারে বসিয়ে দেয়। এটা তো আপনার চেয়ার, আমি এখানে বসবো না। এটা বলে সে উঠতেই যাবে, মাহির আবার তাকে বসিয়ে দেয় আর মনে মনে বলে, আমার যা কিছু আছে সবই তো তোর নিহি, আমি মানুষটাই যে তোর। ফারিহা এতক্ষণ অফিসে ছিল না, সে অফিসের কোনো কাজে বাইরে ছিল। সে আসতেই মাহিরের কেবিনে নক করে। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। বলতেই ফারিহা কেবিনে ঢুকতেই নিহিনকে মাহিরের চেয়ারে বসে থাকতে দেখে অবাক হয়ে যায়। নিহিন এর পাশে মাহির আরেকটা চেয়ার নিয়ে বসেছে। ফারিহা কিছুক্ষণ চোখ গোল গোল করে তাকিয়ে থাকে, তারপর মাহিনকে বলে, স্যার, যে কাজে গিয়েছিলাম কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনি তাও ওনাদের সাথে একটু কথা বলে নেবেন? ঠিক আছে, আর কিছু বলার না থাকলে আপনি যেতে পারেন। ফারিহা চলে যেতে নেয়, তার আগেই মাহির বলে, মিস ফারিহা। নিহিন এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল, কিন্তু এখন মাহিরের মুখে ফারিহার নামটা শুনে তার সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিন তো এই নামে সেভ করা একটা নাম্বার থেকে কল এসেছিল, তাহলে উনিই কি এই মেয়েটা? নিহিন এসব ভাবতে থাকে। মাহিনের ডাকতেই ফারিহা আবার পেছন ফিরে তাকায়। একটু ওয়েট করুন প্লিজ। তারপর মাহির নিহিনকে বলে, নিহি। মাহিরের ডাকে নিহিনের ভাবনায় ছেদ ঘটে। নিহিন মাহিরের দিকে তাকাতেই মাহির নিহিনকে জিজ্ঞেস করে, কি খাবেন ম্যাম? এখন কিছু খাবো না, আপনি তাড়াতাড়ি আপনার কাজ শেষ করুন, বাসায় যাব। খেতে তো হবেই। এই বলে মাহির আবারও ফারিহাকে বলে, ফারিহা, আপনি এখানে কিছু নাস্তা পাঠিয়ে দিন। জি স্যার। এই বলে ফারিহা সেখান থেকে বেরিয়ে যায়। বের হতেই তার মনে অসংখ্য প্রশ্ন জাগে। কে এই মেয়েটা স্যারের চেয়ারে বসে আছে? উনি কি তবে স্যারের গার্লফ্রেন্ড? বোন তো হতেই পারে না, ওনার তো বড় বোন আছে শুনছি। এই মেয়েটার বয়স তো আমারও ছোট হবে। আমি বলেছি না কিছু খাবো না, তাহলে আপনি নাস্তা আনতে বললেন কেন? খেয়েই তো আসলাম। আবার খাবি? না খেয়ে চেহারার কি অবস্থা করেছিস, সেদিকে খেয়াল আছে তোর? আমার চেহারার কিছু হয়নি, আমি তো ঠিকই আছি। দেখতে পাচ্ছি তো আমি, আর একটা কথাও শুনতে চাই না আমি। চুপচাপ খেয়ে নিবি, তুই খাবি আর আমি কাজ করব। আপনি খাবেন না? না, আমার কাজ আছে। আপনাকেও খেতে হবে, না হলে আমিও খাবো না। মাহির কিছু বলে না, সে ল্যাপটপ নিয়ে কাজ করতে শুরু করে। নিহিন গালে হাত দিয়ে বসে আছে, তার কিছুক্ষণ পর পর মাহিরের দিকে তাকাচ্ছে। মাহিরকে দেখতেই বোঝা যাচ্ছে ওর উপর দিয়ে এতক্ষণ কতটা ধকল গিয়েছে। দুটো অফিস সামলানো তো আর মুখের কথা নয়। নিহিনের মাহিরের জন্য খারাপ লাগে, আর সে ভাবতে থাকে, আমাকে খাওয়ার জন্য বকাবকি করে অথচ নিজের প্রতি কোনো খেয়াল নেই। আজকে ফুপ্পিকে বলতে হবে, ফুপ্পি কেন ওনাকে কিচ্ছু বলে না। উনি নাকি আরও আমার চেহারার বাজে অবস্থা দেখতে পাচ্ছেন। নিজের যে কি হাল করে রেখেছেন সেটা কি নজরে পড়ে না? নিহিনকে মাহিরের দিকে তাকিয়ে থাকতে দেখে মাহির মুচকি হাসে আর বলে, কি রে, কি ভাবছিস? আমার একটা লাইন মনে পড়ে গিয়েছে। লাইন একটা আছে না, আপনি আচারী ধর্ম শিখাও অপরে, ওই লাইনটা। হঠাৎ ওইটার কথা কেন মনে পড়লো? এই যে আপনি আমাকে খাওয়া নিয়ে এত উপদেশ দিচ্ছেন অথচ সেসব আপনি নিজে করেন কি? আমি তো দেখছি আপনার চেহারার বাজে অবস্থা হয়েছে, আপনি নিজেই তো নিজের যত্ন নেন না। কত কাজের চাপ জানিস, নিজের খেয়াল রাখার মতো সময় আমার নেই। নিহির আর মাহিরের কথার মাঝখানেই একটা লোক এসে খাবার দিয়ে গেল। মাহির নিহিনকে খেতে দিতে বলে, বললাম তো আপনি না খেলে আমিও খাবো না। আচ্ছা তুই শুরু কর, আমি একটু কাজটা সেরে নেই। নিহিন খেতে শুরু করলেই মাহির নিজের মতো কাজ করেই যাচ্ছে। নিহিন বুঝে গিয়েছে মাহির খাবে না। মানুষ এত কাজ পাগল কি করে হয়? কাজের জন্য খাওয়া দাওয়া ভুলে যাবে? নিহিন রাগের চোখে মাহিরের দিকে তাকিয়ে আছে, কিন্তু মাহিরের সেদিকে কোনো খেয়ালই নেই। এবার নিহিন মাহিরকে খাওয়াইয়ে দেওয়ার উদ্দেশ্য তার মুখের সামনে খাবার নিতে মাহির ভ্রু কুঁচকে প্রথমে খাবারের দিকে তাকায়, তারপর নিহিরের দিকে তাকায়। খেয়ে নিন। মাহির খেয়ে নেয়। নিহির মাহিনকে খাইয়ে দিচ্ছে দেখে মাহিরের মন প্রশান্তিতে ভরে যায়, আর সে মনে মনে বলতে থাকে, আমি চাই তুই আমাকে সারা জীবন এইভাবেই খাইয়ে দে নিহি, বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। মাহির কাজ করছে আর নিহির তাকে খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য বাহির থেকে দেখে রেগে ফুঁসছে
ফারিহা তখন মাহিরের চেয়ারে নিহিনকে বসে থাকতে দেখে ফারিহার মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল। সে তাই কৌতূহল বশত লুকিয়ে দরজার আড়াল থেকে দেখতে চাচ্ছিল ওরা কি করছে। মাহিরকে নিহিন খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে তার ক্রমাগত রাগে ফুঁসছে। সে বিড়বিড় করে বলতে থাকে, মাহির শুধুমাত্র আমার, ওকে তাকে আর কারোর হতে দেব না আমি। যেভাবে হোক এই মেয়েটাকে মাহিরের কাছ থেকে দূরে সরাতে হবে। কাজ শেষ হলে মাহির আর নিহির বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ির কাছে আসতেই মাহিরের মনে পড়ে সে গাড়ির চাবিটা আনতেই ভুলে গিয়েছে। মাহির নিহিনকে বলে, গাড়ির চাবি আনতে ভুলে গিয়েছি, তুই 2 মিনিট দাঁড়া, আমি এখনই চাবি নিয়ে আসছি। আচ্ছা। মাহির চাবি আনতে চলে গেলে ফারিহা সেখানে আসে। নিহিনকে দেখেই ফারিহা বলে, এখানে একা দাঁড়িয়ে আছো যে? নিহিন মুচকি হেসে বলে, উনি গাড়ির চাবি আনতে গিয়েছেন। নিহিনের হাসি দেখে ফারিহার গা জ্বলে ওঠে। সে সেটা প্রকাশ করে না, বলে, ও আচ্ছা, নিহিনা তোমার নাম? আমার নাম নিহিন। নাইস নেম। তুমি ছাড়ের কি হও? নিহিন কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে মাহিন বলে, সেসব আপনার না জানলেও চলবে মিস ফারিহা, আপনার তো এখন অফিসে থাকার কথা, আপনি এখানে কি করছেন? মাহিনকে দেখে ফারিহা কিছুটা ভয় পেয়ে যায়। আসলে স্যার আমি এখানে আসল নকল শোনার সময় বা ইচ্ছে কোনোটাই এখন নেই আমার, আপনি যান। ফারিহা চলে যেতেই নিহিন মাহিরকে বলে, আপনি এখানে অফিসে সবাইকে বকাবকি করেন নাকি? দেখে মনে হচ্ছে সবাই খুব ভয় পায় আপনাকে। মাহির নিহিনের কিছুটা কাছাকাছি এসে পকেটে হাত রেখে বলে, আপনি ভয় পান না আমাকে? নিহিন এক পা পিছিয়ে বলে, আমি কেন ভয় পাবো আপনাকে? মাহির আরো কাছে গিয়ে বলে, সত্যি? আচ্ছা। মাহির কাছে আসতেই নিহিরের হৃদস্পন্দন তীব্র হতে শুরু করে। নিহিন আরো পিছিয়েতে যাবে, মাহিন তাকে এক হাত দিয়ে নিচের সাথে আটকে ধরে আর বলে, মাহির কাছে আসতেই নিহিরের হৃদস্পন্দন তীব্র হতে শুরু করে। নিহির আরো পেছোতে যাবে, মাহির তাকে এক হাতে নিজের দিকে টেনে ধরে আর বলে, ভয় না পেলে পালাচ্ছিস কেন? নিহির চোখ মুখ কুঁচকে বলে, পায়, ভয় পায় আমি। ছেড়ে দিন প্লিজ। সত্যি সত্যি ভয় পাস আমাকে তুই? মাহির নিহিরকে ছেড়ে দিয়ে আবার পকেটে 2 হাত রেখে বলে, কেন আমি বাঘ না ভাল্লুক? নিহির বিড়বিড় করতে করতে বলে, আজব লোক তো, এতক্ষণ ভয় পায় না বলছিলাম বলে টেনে ধরেছিল, আর এখন বলছে কেন ভয় পায়। কি রে, আবার বিড়বিড় করছিস? চলুন, দেরি হয়ে যাচ্ছে। সমস্যা নেই, দেরি হলে কিছু হবে না। আমি মামুনিকে বলে দিয়েছি আজকে তুই বাড়ি যাবি না। কি? কখন? যখন চাবি আনতে গিয়েছিলাম তখন। বাড়ি কেন যাব না আমি? ও মা, তোকে এখানে কি বলে নিয়ে এসেছি বলেছি না? আম্মু যেতে বলেছে। হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম আপনি আমাকে মীরার সামনে আমাকে ওখান থেকে নিয়ে আসার জন্য বাহানা দিয়েছেন। জি না, আম্মু সত্যি আপনাকে যেতে বলেছে। আচ্ছা চলুন। নিহির আর মাহির বাড়িতে এসে কলিং বেল বাজাতে থাকে, কিন্তু কেউই দরজা খুলছে না। মাহির দরজা একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায়। দরজা খোলা দেখে দুজনেই কিছুটা অবাক হয়। নিহির বাড়িতে ঢুকে মালিহা খানকে ডাকে, কিন্তু বাড়িতে কারো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কারো সাড়া না পেয়ে নিহির আর মাহির মালিহা খানের রুমে যায়। রুমটা অন্ধকার। লাইট জ্বালাতেই দেখতে পায় মালিহা খান গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে আছেন। নিহির মালিহা খানের কাছে গিয়ে ডাকে, ফুপ্পি। নিহির গায়ে হাত দিতেই দেখতে পায় জ্বরে গা পুড়ে যাচ্ছে। নিহির মাহিরকে বলে, আম্মু তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর তুমি আমাকে একটা কলও করলে না। তুই শুধু শুধু চিন্তা করতেছিস, তাই কিছু বলিনি। শুধু শুধু চিন্তা? ফুপ্পির তো জ্বর, এখন কি বকাবকির সময়? ফুপ্পিকে ওষুধ খাওয়াতে হবে আগে। ফুপ্পি, তুমি কি কিছু খেয়েছো? বিকেলে নাস্তা করেছো? আমাকে নিয়ে এত চিন্তা করিস না তোরা, আগে একটু রেস্ট নে মা। ফুপ্পি, আমিও কিন্তু এবার তোমাকে বকবো। বলো, খেয়েছো কিছু? খালি পেটে তো ওষুধ খাওয়াতে পারবো না। না। আচ্ছা, আমি কিছু বানিয়ে নিয়ে আসছি। তুই কিছু বানাতে পারিস?
কি বানাবি? তুই বস, আমি নিয়ে আসছি। পারবো আমি। আপনি ফুপ্পির কাছে বসুন। মেয়েটা একা একা পারবে না বাবা, তুইও যা। যাচ্ছি। তুমি উঠে বসো, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণের মধ্যেই মাহির আর নিহির নাস্তা নিয়ে চলে আসে। মালিহা খানকে খাইয়ে দিয়ে ঔষধ দেয় নিহির। তারপর মাহির নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। নিহিরও ফ্রেশ হয়ে মালিহা খানের পাশে এসে বসে। আমার এখন তোমাকে নিয়ে টেনশন হচ্ছে ফুপ্পি। তুমি বাসায় একা একা থাকো, এরকম হঠাৎ অসুস্থ হয়ে গেলে কি হবে? তাহলে তুই চলে আয়। নিহির মালিহা খানকে জড়িয়ে ধরে বলে, আমি আসলেও তো আর সব সময় তোমার সাথে থাকতে পারবো না ফুপ্পি। সব সময় থাকতে পারিস এর মতো করে চলে আয়। কি বলছো ফুপ্পি? মাহির ভাইকে বলতে হবে তোমার সাথে যেন কেউ কাউকে রাখে। একা একা থাকলে তো এমনিতে অসুস্থ হয়ে যাবে। শীঘ্রই ব্যবস্থা করতে হবে। আমারও তো একা থাকতে ভালো লাগে না। এরপর মাহির চলে আসে। মাহির এসে জিজ্ঞেস করে, ঔষধ খেয়েছো অনেকক্ষণ তো হলো, জ্বর কমেছে? হ্যাঁ কমেছে, আয় এখানে এসে বস। মাহির আসতেই নিহির বলে, ফুপ্পিকে একা বাসায় রাখবেন না। আপনারা সবাই যে যার কাজে চলে যান। ফুপ্পি তো বাসায় একা থাকে। আল্লাহ না করুক এরকম যদি কখনো অসুস্থ হয়ে যায়। হ্যাঁ মাহির, আমি আর কয়দিন একা একা থাকবো? আমার জন্য একটা সঙ্গী কখন এনে দিবি? মালিহা খানের কথাটা বলতেই মাহির কেসে ওঠে। দেখেছিস নিহিন, সঙ্গী এনে দেওয়ার কথা বলতে কেমন কাশছে। তুই একটু বল তো ওকে। নিহির কিছু না বুঝছেই বলে, হ্যাঁ সেটাই তো। আপনি কাশছেন কেন? ফুপ্পি তো ঠিকই বলেছে। নিহির কথাটা বলতে মাহির আরো মালিহা খান একে অপরের দিকে তাকায়। তারপর মালিহা খান হো হো করে হেসে ওঠেন আর মাহির উঠে চলে যায়। নিহির তো কিছুই বুঝতেই পারছে না সে কি বলে। তুমি হাসছো কেন ফুপ্পি? আর মাহির ভাই এইভাবে চলে গেলেন কেন? এখন বুঝবি না, চল আমার সাথে, রান্না করতে হবে তো। রান্না করতে যাবে মানে? তুমি কি ভুলে গিয়েছো ফুপ্পি তুমি যে অসুস্থ? এখন তো ঠিক আছি আমি পারবো, তুই চল আমার সাথে। না তুমি কোথাও যাবে না, রান্না আমি করব। বিরিয়ানি খাবে? তুই বিরিয়ানি রান্না করতে পারিস? না, কিন্তু আম্মুকে তো অনেকবার দেখেছি রান্না করতে। চেষ্টা করলে পারবো, আর চেষ্টা করলেই তো শিখতে পারবো। এইটা আমি আম্মুকে বোঝাতেই পারি না। তুই একা একা পারবি না মা, চল আমিও যাই তোর সাথে। না তুমি যাবে না, তুমি শুয়ে থাকো। নিহির মালিহা খানকে আরো কিছু বলার সুযোগ না দিয়েই রান্নাঘর করতে চলে যায়। মাহির ডাইনিং রুমে সোফাতে বসেছিল। নিহিনকে রান্নাঘরের দিকে যেতে দেখে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? রান্না করতে। কি? ভূত দেখার মতো এভাবে চমকে উঠলেন কেন? তুই পারবি না রান্না করতে, তোকে রান্না করতে হবে না। ফুপ্পি অসুস্থ শরীর নিয়ে এখন রান্না করবে? আমি কি সেটা বলেছি একবারও? আমি রান্না করব। আপনি বিরিয়ানি রান্না করতে জানেন? তুই বিরিয়ানি খাবি? ঠিক আছে, বিরিয়ানি রান্না করব। আপনি রান্না শিখলেন কবে? বাইরের দেশে গেলে সবারই টুকটাক রান্না শিখতে হয়। তাও ঠিক, কিন্তু রান্না আমি করব। জেদ করিস না নিহি। প্লিজ, একবার রান্না করার সুযোগ পেয়েছি আমি, প্লিজ এই সুযোগটা থেকে বঞ্চিত করবেন না আমাকে। নিহির কাঁদো কাঁদো মুখে কথাটা বলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? দুজন একসাথেই করব। আমি এভাবে তোকে একা ছেড়ে দিতে পারবো না। হাত টাত পুড়িয়ে বসে থাকলে তখন কি হবে? ওকে ডান। মালিহা খান রুম থেকে বেরোতেই দেখে মাহির আর নিহির একসাথে রান্না করছে। এই দৃশ্য দেখে তিনি বলেন, দুটিকে কি সুন্দর বানিয়েছে, কারো নজর না লাগুক। এই বলে তিনি আবার রুমে চলে যান। মূলত তিনি নিহিন একা একা রান্না করছে বলেই দেখতে এসেছিল, কিন্তু এখন মাহিরকে সাথে দেখে তিনি নিশ্চিন্ত হয়ে আবার রুমে চলে যান। কারণ তিনি জানেন মাহির নিহিরের সাথে থাকলে নিহিরের কিছুই হতে দেবে না। মাহির পেঁয়াজ কাটছে। পেঁয়াজের ঝাঁজের কারণে তার চোখে জল চলে আসে। নিহিন টিস্যু দিয়ে সন্তর্পণে মাহিরের চোখ মুছে দেয়। মাহির নিহিরের দিকে তাকায় আর মনে মনে বলে, সামান্য পেঁয়াজ কেটে যদি এত যত্ন পাওয়া যায়, তাও আবার নিজের প্রিয় মানুষের, তাহলে আমি সারা জীবন পেঁয়াজ কাটতে চাই। মাহির আবারও তাকে কাজে মন দেয় আর নিহিন এর ধ্যান মাহিরের দিকে তাকিয়ে আছে। উফ, কি মায়ায় ভরা মুখটা। ইচ্ছে করে সারাটা জীবন এই মানুষটাকে দেখেই পার করে দেই। নিহিন হঠাৎই মাহিরকে জিজ্ঞেস করে, আচ্ছা মেয়েরা মায়াবী হলে
মায়াবতী মায়াবিনী এইসব ডাকে, কিন্তু ছেলেরা মায়াবী হলে কি ডাকে? হঠাৎ এমন প্রশ্ন শুনে মাহির নিহির এর ভুরু কুচকে তাকায়। কেন? কোন ছেলেকে মায়াবী মনে হয়েছে তোর? কারো প্রেমে পড়েছিস? আমি আপনাকে জাস্ট একটা প্রশ্ন করলাম, এখন এখানে প্রেমে পড়ার কি আছে? হঠাৎ এরকম প্রশ্ন কেন তাহলে? মাথায় আসলো তাই জিজ্ঞেস করেছি, উত্তর জানা থাকলে বলুন। মাহির একটু অসহায় কণ্ঠে বলে, ছেলেরা মায়াবী হলেও কেউ বলে নাকি? সবাই তো মেয়েদেরই প্রশংসা করে, তাই হয়তো ছেলেরা মায়াবী হলেও ওদের জন্য এরকম কিছু ভাবা হয়নি। আপনার প্রশংসা শুনতে ইচ্ছে করে নাকি? কেন? তুই আমার প্রশংসা করবি নাকি? আজাইরা কথাবার্তা বাদ দিয়ে রান্নায় মন দে। তোর মাথায় এসব উদ্ভট প্রশ্ন আসে কিভাবে? আপনার জন্য আছে। আমার জন্য মানে? নিহির মুখ ফুসকে কথাটা বলে ফেলেছে, এখন কি উত্তর দেবে বুঝতে না পেরে বলে, তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, আমার ক্ষুধা লেগেছে। মাহিরও আর কিছু জিজ্ঞেস করে না, সে তার কাজে মন দেয়। মাহির আর নিহির রান্না শেষ করে যে যার রুমে ফ্রেশ হতে চলে যায়। মাহির ফ্রেশ হয়ে আরিয়ানকে কল দেয়। কি রে, তোর কোনো খবর নেই কেন? প্রপোজ করতে গিয়ে আবার বিয়ে টিয়ে করে ফেলিসনি তো? প্রপোজ করতে গিয়ে হিমশিম অবস্থা, তার উপর আবার বিয়ে। আরিয়ানের কথা শুনে মাহির হো হো করে হেসে ওঠে। হাসছিস তুই? আমিও দেখবো তোর সময় তুই কি করিস, দিন আমারও আসবে। তুই হয়তো ভুলে গিয়েছিস তোকে সাহস জুগিয়েছি আমি, আর তোর কি আমাকে দেখে এরকম মনে হয়? এই চিনলি আমাকে তুই? আমার যদি কোনো বাধা না থাকতো তাহলে এতদিনে আমি 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। সেটা আর নতুন কি, যেভাবে সারাদিন বউ বউ করিস, আমার তো মনে হয় বিয়ের পর তুই ঘর থেকেও বের হবি না। আমার বউটা তোর বোন হয়, তুই বোধহয় ভুলে গিয়েছিস। আর তুই যে আমাকে উল্টাপাল্টা বলিস সেটা বলা তোর মনে থাকে না? আচ্ছা যাই হোক, বিয়েটা কবে করছিস? তুই যত তাড়াতাড়ি আব্বুকে বলবি তত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো। সেটাও আমাকে বলতে হবে? তোকেই আব্বুকে মীরার ব্যাপারে বলতে হবে, আমার দ্বারা বলা সম্ভব না। এই ব্যাপার? তাহলে যতদিন আমি বিয়ে করতে পারছি না ততদিন তুইও বিয়ে করতে পারবি না। 6 বছর ধরে ভালোবেসে আমি এখনো বিয়ে করতে পারলাম না, আর তুই 1 মাসে বিয়ে করে ফেলবি, এটা আমি মানতে পারছি না। তুই বিয়ে করে সুখে সংসার করবি আর আমি বসে বসে দেখব, এটা কিছুতেই হতে পারে না। আগে আমারটার ব্যবস্থা কর, তারপর তোরটা নিয়ে ভাববো। তোর বিয়ে কি আমি আটকে রেখেছি নাকি? আটকে রেখেছে তোর আব্বু, এর শাস্তি আমাকে পেতে হবে কেন? প্রপোজ করতে না করতেই বিয়ে করার এত তাড়া, আর তুই আমাকে বলিস আমি বউ পাগল? তাহলে তুই কি এবার বুঝেছ আমি কেন বউ বউ করি? ভালোবাসা কি? বুঝেছি ভাই, বুঝেছি। এবার প্লিজ আমার বিয়েটা করতে হেল্প কর। আচ্ছা দেখি কি করা যায়, এখন রাখো, আমি দেখি আমার বউটা কি করছে। ঠিক আছে। নিহিনকে রুমে না পেয়ে মালিহা খানের রুমে এসে দেখতে পায় নিহিন, আদিল আর মালিহা খান গল্প করছে। মাহির রুমে প্রবেশ করতে করতে বলে, বাহ, আমাকে ছাড়া আড্ডা দেওয়া হচ্ছে। আয় আয়, তুইও আয়। আমি তো নিহিন আর আদিলকে বলেছি তোকে ডাকতে, এরা দুজনেই তো ঝগড়া করতে ব্যস্ত। কি নিয়ে ঝগড়া হচ্ছে? নিহিন বিরিয়ানি রান্না করেছে শুনে আদিল বলছে আজকে মনে হয় না খেয়ে থাকতে হবে, এটা নিয়ে ঝগড়া হচ্ছে। বিরিয়ানি কি আমি একা রান্না করেছি? আপনিও তো করেছেন, তাহলে কেন ভালো হবে না? আরে ও তো তোকে জ্বালানোর জন্য সুযোগ খুঁজে, তুই যদি রিয়্যাক্ট না করিস তাহলে দেখবি আর জ্বালাবে না। ও রিয়্যাক্ট করবে না এটা ভাবা যায়? ও তো সুযোগ পেলে ঝগড়া করার জন্য কোমর বেঁধে নামে। আমি ঝগড়া করি? দেখেছি ভাইয়া, বলেছি না ও রিয়্যাক্ট না করে থাকতে পারবে না। ও রিয়্যাক্ট করে বলে তুই ওকে রাগাবি? সেটাই তো আমি এতক্ষণ ধরে বলছি ওকে, মেয়েটা এতদিন পর এখানে এসেছে, ওকে কিনা না জ্বালালেই নয়। মাহির আদিলকে কানমলা দিয়ে বলে, আর জ্বালাবি না ওকে। আদিলকে কানমলা দিতে দেখে নিহিন বেশ মজা পায়। নিহিনের হাসি দেখে মাহির মনে মনে বলে, তুই কি জানিস নিহিরানি, তোকে হাসলে কত সুন্দর লাগে। ভাইয়া কান ছেড়ে দাও প্লিজ, তুমি আমার ভাইয়া নাকি ওর ভাইয়া? আদিল কথাটা বলতেই মাহির কেসে ওঠে আর মনে মনে বলে, আমি ওর ভাইয়া হতে যাব কোন দুঃখে।
মাহির আবারও শক্ত করে আদিলের কান চেপে ধরে। মাহির ভাই বেচারা এত করে বলেছে যখন ছেড়ে দিন। মাহির কান ছেড়ে দীর্ঘশ্বাস নিয়ে বিড়বিড় করে বলে, কাকে কি বলবো, আমার বউই তো আমাকে সারাক্ষণ ভাই ভাই করে। আর কতদিন এসব সহ্য করতে হবে আল্লাহ জানে। এটা আমার জন্য এক প্রকার অত্যাচার। তারপর সে নিহিনকে বলে, তোর না তখন ক্ষুধা লেগেছিল, তুই না খেয়ে গল্প করছিস এখানে, তখন তো আমাকে তাড়া দিচ্ছিলি। নিহির তো কথা কাটানোর জন্য এটা বলেছিল, না হলে সারাদিন এত কিছু খেয়ে কারো খিদে লাগে? নিহিন বলে, খাবো তো, সবাই একসাথে খাবো। হ্যাঁ, আমিও তো তখন থেকে বলছি ওদের, ওরা আমার কথা শুনছেই না। সবাই খেতে চলো। যে যার রুমে চলে যায়। নিহিন রুমে এসে একটা উপন্যাস পড়ছিল, তখনই মালিহা খান তাকে ডাক দেয়। নিহিন এর হাতে 2 গ্লাস দুধ ধরিয়ে দিয়ে বলে, এগুলো নে, 1 গ্লাস তুই খাবি, আরেক গ্লাস মাহিরকে দিয়ে আসবি। আমাকে তোর ফুপ্পা ডাকছে, তুই একটু দিয়ে আসিস মা। নিহির কিছু বলতে যাবে, তার আগেই মালিহা খান প্রস্থান করে। ধীর পায়ে মাহিরের রুমের সামনে গিয়ে দাঁড়ানো অষ্টদশী। দরজার সামনে দাঁড়িয়ে মাহির ভাই বলে 2-3 বার ডেকে সাড়া না পেয়ে রুমে প্রবেশ করে সে। রুমটা অন্ধকার, ব্যালকনি থেকে আবছা আলো আসছে। একটু সামনে আগাতেই তার চোখ পড়ে মাহিরের ঘুমন্ত মুখশ্রী। সে ধীর পায়ে বিছানার দিকে এগোতে থাকে। কাছে গিয়ে আবারও মাহিনকে ডাকে, কিন্তু সে গভীর ঘুম, তাই নিহিনের ডাক তার কর্ণপাত হয় না। নিহির মাহিরের এই ঘুমন্ত চেহারা দেখে মায়া হয়। মানুষটা সারাদিন পরিশ্রম করে, এখন একটু শান্তিতে ঘুমাচ্ছে, তাই সে আর মাহিনকে ডাকে না। চলে যেতে যাবে, আবার কেন যেন সে দাঁড়িয়ে পড়ে, আবার পেছন ফিরে মাহিরের মুখের দিকে তাকায়। এত মায়াবী লাগছে চেহারাটা। মৃদু বাতাসে সিল্কি চুলগুলো উড়ে এসে কপালে পড়েছে। এই মায়াময় মুখখানা তাকে কেন যেন টানছে। ইচ্ছে করছে এই মানুষটাকে দেখে রাতটা পার করে দিতে। অষ্টদশী মাহিরের বিছানার পাশে গিয়ে বসে আর তার প্রিয় মানুষটার মায়াবী মুখখানা মুগ্ধ নয়নে দেখতে থাকে। সে তার হাত দিয়ে মাহিরের চুলগুলো কপাল থেকে পেছনে সরিয়ে দেয়, কিন্তু এরপর সে প্রশস্তি একটা কাজ করে বসে মনের অজান্তেই। হঠাৎই তার বুকে ধুকপুকানি শুরু হলো, হাত পা কাঁপছে তার। ভুল করে ফেলেছে বুঝতে পেরে সে মাহিরের কাছ থেকে দূরে সরে আসে আর মনে মনে নিজেকে বকতে থাকে। টেবিলের উপর গ্লাসটা নিয়ে এলোমেলো পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। নিজের রুমে এসে একটু বড় করে শ্বাস নেয়। ভাগ্যে শুনি বুঝতে পারিনি, না হলে যে আজ কি হতো ভাবতে হাত পা কাঁপছে অষ্টদশীর। এরকম একটা কাজ কি করে করলো সে? অবরত নিজেকে বকতে বকতে ঘুমিয়ে পড়ে সে। নিহির মাহিরের রুম থেকে বেরিয়ে যাওয়ার পর মাহির উঠে বসে। মাহির মুচকি হেসে আর বলতে থাকে, এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? নিহি পাখি, আমি যে আর পারছি না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। আজকে তো আমি আর ঘুমাতেই পারবো না। আমার ঘুম যে আজকের ঘুম হারাম করে দিয়ে গেলি তুই। তবে ধন্যবাদ তোকে, আমার একটা অপূর্ণ ইচ্ছে আজ পূর্ণ করে দিলি তুই। সকাল সকাল সবাই বসেছে নাস্তা করতে। নিহিন মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। একবারের জন্য সে সামনে বসে থাকা মানুষটার দিকে তাকায়নি। কালকের ঘটনার পর মাহিরের চোখে চোখ রাখতে পারছে না সে। এখন থেকে বাসায় চলে যেতে পারলেই সে বেঁচে যায়। এই মানুষটার সামনে আর বেশিক্ষণ থাকতে পারবে না সে। মাহিরও নিহিনের অবস্থা দেখে বেশ মজা পায়। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার কাজে বেরিয়ে পড়ে। মাহির যতক্ষণ বাড়িতে ছিল ততক্ষণ রুম থেকে বের হয়নি নিহিন। মাহির চলে যাওয়ার পর সে মালিহা খানের রুমে গিয়ে বসে। কি রে, আজকে তুই এত চুপচাপ কেন? মালিহা খানের প্রশ্নে প্রত্যুত্তরে নিহিন বলে, কই চুপচাপ, আমি তো কথা বলছি তোমার সাথে। আচ্ছা ফুপ্পি, তোমার কি আর জ্বর এসেছিল? না, তোরা এত যত্ন করেছিস, আমার জ্বর আসবে কি করে? কি এমন যত্ন করলাম? তোমার যত্ন নেওয়ার সুযোগই তো পাই না। পাবি, খুব শীঘ্রই পাবি। মানে পরে বুঝাবো, আগে তুই আমার চুলটা একটু বেঁধে দে। নিহিন চুল বাঁধতে বাঁধতে বলে, ফুপ্পি বল। আমাকে কাল একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাই বাসায় চলে যেতে হবে আজকে। তুমি নিজের যত্ন নিও কেমন? নিজের শরীরের প্রতি একদম অবহেলা করবে না কেমন? আমি তো ভাবলাম
তোকে কয়েকদিন আমার কাছে রেখে দিব। যেতেই হবে? যাওয়া কি বেশি ইম্পর্টেন্ট? যেতে হবে। তোমার শরীর খারাপ লাগলে আমাকে ফোন দিও। আমি ফোন দিলেই বুঝি তুই চলে আসবি? কেন আসবো না? মালিহা খান নিহিনকে বুকে আগলে বলে, আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে। নিহিন মুচকি হাসে। নিহির আর নওশিন নিহিরের রুমে বসে গল্প করছিল। এমন সময় মীরা ফোন আসে। নিহিন কল রিসিভ করেই বলে, আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? মনে পড়েছে এতদিনে আমার কথা? 2 দিন ধরে তো আপনার কোনো খবরই নেই। এই, তুই আমাকে আপনি আপনি করছিস কেন? ওমা, আর 2 দিন পরেই তো আপনি আমার পার্মানেন্টলি ভাবিজান হয়ে যাবেন। আপনাকে আমি তুই তুকারি করতে পারি? ধুর, রাখ তো তোর এইসব ফর্মাল কথাবার্তা। আমরা যেরকম ছিলাম বিয়ের পরেও ঠিক সেরকমই থাকবো। একদম আমাকে আপনি আপনি করবি না। আচ্ছা, সেটা না হয় তখন দেখা যাবে, কিন্তু 2 দিন ধরে তুই কোথায় গায়েব হয়ে গেছিলি? ফোন করেও তো তোকে পাওয়া যায় না। হয় রিসিভ করিস না, নয় অন্য কেউ ফোন ধরে। তোকে তো পাওয়াই যায় না। আর বলিস না, 2 দিন ধরে আমি 2 মিনিটের জন্য শান্তিতে বসতে পারছি না। ওইদিকে তোর ভাইয়া আমার সাথে রাগ করে বসে আছে, সময় দিতে পারছি না বলে। আহা, কি প্রেম! প্রেম আর করতে পারলাম কই? তোর ভাইয়া আমাকে প্রপোজ করেছে আর 17 দিন হলো মাত্র, আর 2 দিন পরেই তো বিয়ে। তো কি হয়েছে? বিয়ের পর কি প্রেম করা যায় না? বিয়ের পরে বরের সাথে চুটিয়ে প্রেম করিস। এই, তুই কি বলছিস এসব? চুপ কর। এত লজ্জা কিসের? আমি তখন নৌশুনের গলা শুনলাম। তুই ওর সামনে এসব কথা বলছিস কেন? আমি কি পাগল নাকি ওর সামনে এসব কথা বলবো? ও অনেক আগেই চলে গেছে। তাহলে তোর প্রেমের কি খবর বল এবার। আমার আবার কিসের প্রেম? চোখে চোখে প্রেম, মনে মনে প্রেম। বাজে কথা বলিস না। তুই মাহির ভাইয়াকে ভালোবাসিস না? একতরফা ভালোবাসায় প্রেম হয়? মাহির ভাইয়াও তোকে অনেক ভালোবাসে, ওনাকে দেখলেই বোঝা যায়। ভালোবাসলে প্রকাশ করছেন না কেন? করবে, একদিন দেখবি তোকেও চমকে দিবি, আমাকে যেমন তোর ভাইয়া হঠাৎ প্রপোজ করে চমকে দিয়েছিল। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখা যাক। আরিয়ানার মাহির শপিং এ এসেছে, সাথে মালিহা খান আর রাজিয়া খানও এসেছে। বিয়ের অনেক কেনাকাটা বাকি। মালিহা খান আর রাজিয়া খান একদিকে কেনাকাটা করছে, অন্যদিকে মাহির আরিয়ানকে বলে, আমি যে কখন বিয়ে করব তোর আর মীরাকে নিয়ে মামার সাথে কথা বলা উচিত হয়নি। এখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের বিয়ে দেখতে হবে। কি কপাল আমার। ভিলেন হয়ে বসে আছে তোর বাপ, তুই আমার বিয়ের পেছনে পড়লি কেন? কিছু একটা করতে হবে, এভাবে আর পারা যায় না। কোনো দিন মাথা খারাপ হলে তোর বোনকে আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। এসব উল্টাপাল্টা না বকে তোর বাবাকে বুঝা। ভেবেছিলাম তোর বিয়ের আয়োজন শুরু হলে আব্বু আমাকে নিয়ে ভাববে, আমার দুঃখ বুঝবে, কিন্তু আব্বু তো বিয়ের বিষয়ে কোনো কথাই বলছে না। আহারে, এই বেশি করলে একদম মামাকে বলে তোর বিয়ের জন্য যেমন রাজি করেছি তেমন বিয়ে ভেঙে দিতেও পারবো। সো আমাকে রাগিয়ে দিস না। কোথায় আমি তোর হেল্প করেছি বলে তুই আমার কথা ভাববি তা না, তুই উল্টো আহারে আহারে করে আমার কষ্টের মজা নিচ্ছিস। বউটাকে কতদিন দেখি না, সেদিন আমাকে না বলেই আম্মুকে উল্টোপাল্টা বুঝিয়ে ওখান থেকে চলে এসেছিল। এরপর থেকে আর আমার সামনে আসছেই না। তোর বিয়ের ব্যাপারে যেদিন মামার সাথে কথা বলতে গিয়েছিলাম সেদিনও মহারানীর দেখা পাইনি। বাপের সাথে সাথে বউও আমার দুঃখ বুঝতে পারছে না। এর প্রতিশোধ আমি নিবই। অন্তত আমার বউকে দেখার তো একটা সুযোগ করে দিতে পারিস তুই। আর 2 দিন অপেক্ষা কর, বিয়ের সময় এমনিতেও দেখতে পাবি। তখন তো আর রুমের ভেতর লুকিয়ে বসে থাকতে হবে না, বের হতেই হবে। একবার সামনে আসুক, তারপর দেখাবো মজা। এর জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবে। এই আমার বোনকে একদম কষ্ট দিবি না। ভুলে যাস না, তোর বোনকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। খান বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়েছে, সবাই নিজেদের কাজে ব্যস্ত। নিহিন আর নওশিনকে কি পরবে সেটা নিয়ে প্ল্যান করতে বসেছে। আজ আরিয়ানার মীরার মেহেন্দির অনুষ্ঠান। কমিউনিটি সেন্টারে মূল অনুষ্ঠান শুরু হবে। মারিয়া খান নিহিন আর নওশিনকে তাড়া দিচ্ছেন। রাজিয়া খান বলেন, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে মা, তোর বড় আব্বু ফোন করেছে বারবার, মাহির আসছে তোদের নিয়ে যাওয়ার জন্য। মাহির ভাই আসছে মানে? আমরা তোমাদের সাথে যাব বড় আম্মু, আবার মাহির ভাই কেন নিতে আসছে? আমরা তো যেতে যেতে আরো দেরি হবে,
এখানে অনেক কাজ বাকি, তাই মাহিরকে পাঠিয়েছে তোর বড় আব্বু। দেরি হলে হবে, প্লিজ বড় আম্মু। জেদ করিস না নিহিন, এটা জেদ করার সময় না। মাহিরের সাথে যেতে কি সমস্যা তোর? নওশিন তো কিছুই বলছে না, তুই কেন শুধু শুধু জেদ করছিস? নিহির আর কিছু বলতে পারে না। কি বা বলবে, সে তো বলতে পারছে না কেন মাহির সামনে এসে যেতে পারছে না। আর সে সময় বেশি জেদ করলে সে যে মায়ের কাছে ভালোই বকুনি খাবে সেটা তার বুঝতে বাকি নেই। তাই সে চুপচাপ রেডি হতে চলে যায়। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করতে করতে বলে, নিতে আসার জন্য কি আর কেউ ছিল না? মাহির ভাইকেই পাঠাতে হলো। নিহিনকে বিড়বিড় করতে দেখে, কিরে, কি বিড়বিড় করছিস তুই? আপু তুমি এখানে? বাসায় ভর্তি মানুষ, একমাত্র তোর রুমটাই খালি পেলাম, তাই এখানে এসে বসেছি। তুই এখনো রেডি হসনি কেন? খালা এমন এসে তারা দিচ্ছে বারবার, যদি দেখে তুই এখনো রেডি হতে পারিসনি তাহলে তোর কপালে দুঃখ আছে। তোমার খালামনির বকা খেয়েই এলাম এখানে, এইভাবে তাড়াহুড়ো করে কি রেডি হওয়া যায়? এতক্ষণ বসেছিলি কেন রেডি না হয়ে? নওশিন আমাকে কনফিউজ করে দিচ্ছিল, কোন ড্রেসটা পরবো বুঝতেই পারছি না। তুই যা পরবি তাতেই সুন্দর লাগবে, কনফিউজ হওয়ার কিছু নেই। তুই রেডি হয়ে নে, আমি নৌশিনী কি করছে দেখে আসে। ঠিক আছে। মাহির এসে বসে আছে। মারিয়া খান সামনে বকে যাচ্ছে নিহিনকে। নওশিন রেডি হয়ে চলে এসেছে, কিন্তু নিহিন এখনো নামতে পারেনি। মাহির এসব দেখে বেশ মজা পাচ্ছে। সে জানে নিহিন ইচ্ছে করে দেরি করছে। মাহির নওশিনকে বলে, তুই গিয়ে নিয়ে আয় নিহিনকে, যেরকম আছে সেরকমই নিয়ে আসবি, আর রেডি হতে হবে না। নিহিন প্রায় রেডি। নওশিন এসে বলে, আপু তুমি আর একটু দেরি করলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, তাড়াতাড়ি চলো। রেডি হয়ে গিয়েছি আমি, রাইসা আপু না থাকলে আরো দেরি হতো। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ পরে দিস, আগে নিচে চল। নওশিন, নিহির, রাইসা সবাই নিচে নেমে আসে। মাহির এতক্ষণ সোফায় বসেছিল, ওরা আসতে দেখে উঠে দাঁড়ায়। নিহিন নওশিনের আড়ালে দাঁড়িয়ে আছে। নিহিনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মাহির বলে, তুই এভাবে আড়ালে দাঁড়িয়ে আছিস কেন নিহি? সামনে আয়। নিহিন সামনে আসতেই মাহির প্রশস্ত নেত্রে নিহিরের দিকে তাকায়। নিহিনকে দেখে মাহিরের বেসামাল হয়ে পড়ে। আর কিছুক্ষণ যদি আমি এভাবে তোর দিকে তাকিয়ে থাকি তাহলে তো আমি তোর রূপের আগুনেই শেষ হয়ে যাব নিহি পাখি। আমাকে এভাবে পাগল না করে দিলে কি তোর শান্তি হয় না? নিহিন এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। রাইসার কথায় সে মাথা তুলে তাকায়। উফ, কি হ্যান্ডসাম, এত ড্যাশিং একটা ছেলে তোর ভাই। যদি আমাকে আগে বললি না কেন নিহি? লুকটা জাস্ট ওয়াও, আমি তো ফিদা হয়ে গেছে। রাইসার কথা শুনে নিহিন মাহিরের দিকে তাকালেও সে মুগ্ধ হয়ে যায়। অফিল গ্রিন পাঞ্জাবি পরে সাদা পাজামা, হাতে ঘড়ি, সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর লাগছে মাহিরকে। নিহিন আগে কখনো এভাবে দেখেনি মাহিরকে। অপলক তাকিয়ে থাকে সে। মাহির তুড়ি মারতেই তার হুঁশ ফিরে। কোন দুনিয়ায় হারিয়ে গিয়েছিস? চল, বড় মামা ফোন দিচ্ছে বারবার। মাহির ড্রাইভ করছে, তার পাশের সিটে নিহিন বসেছে। রাইসা অনেক চেয়েছিল মাহিরের পাশে বসতে, তার আগেই মাহির টেনে নিহিনকে বসিয়ে দেয়। তাই রাইসা বাধ্য হয়ে পেছনের সিটে বসে। সামনে বসতে না পারায় রাইসা ছটফট করছে। রাইসাকে এরকম করতে দেখে, আপু তুমি ঠিক আছো? এরকম করছো কেন? নওশিনের কথা শুনে নিহিন পেছনে তাকায় আর বলে, কি হয়েছে আপু? কিছুই হয়নি, আমি ঠিক আছি। রাইসা মনে করেছিল মাহির তার দিকে তাকাবে, কিন্তু মাহির একবারের জন্য রাইসার দিকে তাকায়নি। তার দৃষ্টি তো একজনেই স্থির। পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীটাও এসে যদি তার সামনে দাঁড়ায়, মাহির তার নিহির ছাড়া কারোর রূপে আটকাবে না। তার যত ভালোবাসা, যত মুগ্ধতা, যত কেয়ারনেস, সব তার নিহির পাখির জন্য। তারা কমিউনিটি সেন্টারে পৌঁছতেই মালিহা খান এসে বলে, এত দেরি করলি কেন তোরা? মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, তুই সেসব বুঝবি না। ভাতিজি করবি না একদম, ও আমার মেয়ে। কেউ তো আমাকে দেখছেই না। মালিহা খান নওশিনকে বুকে জড়িয়ে বলে, সবাইকে দেখছি আমি, আয় তাড়াতাড়ি, তোর আব্বু তোদের খুঁজছে। নিহিনকে দেখে রিয়া এগিয়ে এসে বলে, কি রে,
আমাকে তাড়া দিয়ে এখন তুই নিজেই দেরি করে এলি? সেই কখন থেকে তোকে কল করে যাচ্ছি, রিসিভ করছিস না কেন? সরি দোস্ত, ফোনের আশেপাশে ছিলামই না আমি। এবার বুঝেছি আপনি এত দেরি কেন করেছেন। কেন করেছি? স্পেশাল মানুষটা আনতে চাইনি বলেই আসছিলি না, তাই না? কত প্রেম। চুপ কর, এরকম কিছুই না। সুযোগ পেলেই তোর শুরু করে দিস। আশেপাশে কত মানুষ দেখেছিস, কেউ যদি শুনে ফেলে আমি শেষ। কি আর হবে, বিয়ে দিয়ে দেবে। আমার এখন বিয়ে করার শখ নেই। তোকে কিন্তু আজকে সেই লাগছে দোস্ত। দেখিস সবার, মাহির ভাইয়া তোর রূপে মুগ্ধ হয়ে আজকেই না তোকে বিয়ে করে ফেলে। আমি শিওর উনি তোর এই রূপে নতুন করে নিশ্চয়ই প্রেমে পড়েছেন। তুই একটু বেশি বলে ফেলছিস না এখন? মীরাকে এখনো সাজানো হয়নি? তুই না, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমি তো তোকে বেশি কল দিয়েছিলাম ওর জন্য, ও আমাকে টিকতে দিচ্ছিল না। তুই গেলে দেখিস ও কি করে। উনি তো এখন তোর উপর রেগে ফায়ার হয়ে গিয়েছেন। আমাকে আগে বলবি না? তাহলে আমি এসেই ওর কাছে যেতাম। সেসব না বলে তুই আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টোপাল্টা বকে যাচ্ছিস। চল। নিহিন কানে ধরে অসহায় মুখে তাকিয়ে আছে মীরার দিকে। আর কতক্ষণ রেগে থাকবি দোস্ত? সরি ভাবিজান, এইভাবে কানে ধরে দাঁড়িয়ে আছি 15 মিনিট হয়ে গেল, তবুও তোর কি একটুও মায়া হচ্ছে না আমার জন্য?